ট্রাম্পকে ইরানে হামলা দেরি করতে বলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা ফাঁস করে দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ টানা কয়েকদিন একের পর এক বার্তা দিয়েছে তারা পুরোপুরি প্রস্তুত, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী, যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা একেবারেই ভিন্ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরানের ওপর এখনই হামলা না করতে। এই অনুরোধের মধ্য দিয়েই ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় ফাঁক প্রকাশ হয়ে পড়েছে। প্রশ্নটা খুব সহজ, যদি ইসরায়েল সত্যিই প্রস্তুত থাকে তাহলে হামলা থামাতে বলল কেন? গত 2 বছরে 2024 থেকে 2025 সালে ইসরায়েল 3বার ইরানের হামলা সামলেছে। প্রায় 800 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সঙ্গে হুথি ও হিজবুল্লাহর শত শত রকেট ও ড্রোন প্রতিহত করেছে। একই সময়ে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যুদ্ধের আগে ইরানের কাছে ছিল আনুমানিক 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 400-এর বেশি লঞ্চার। এর প্রায় অর্ধেক ধ্বংস হয়েছে। এখন যুক্তি দিয়ে দেখলে মনে হতে পারে ইরান দুর্বল, ইসরায়েল শক্তিশালী। তাহলে ভয় কোথায়? ভয়টা প্রযুক্তিতে নয়, সংখ্যায়। ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে মূলত অ্যারো ইন্টারসেপ্টরের উপর নির্ভর করে, কিন্তু প্রতিটি অ্যারো ইন্টারসেপ্টরের দাম কয়েক মিলিয়ন ডলার। শুধু জুন 2025-এর ইরান যুদ্ধেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলিয়ে 1.48 থেকে 1.58 বিলিয়ন ডলার খরচ হয়েছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরোধে। এত বড় খরচের পর বাস্তবতা হলো ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ এখনো পুরোপুরি পূরণ হয়নি। এই কারণেই জার্মানির সঙ্গে অ্যারো বিক্রির চুক্তি নিয়ে ইসরায়েল এত আগ্রহী। বড় পরিসরে উৎপাদন হলে ভবিষ্যতে দ্রুত ইন্টারসেপ্টর বানানো সম্ভব হবে, কিন্তু সেটার ফল পেতে সময় লাগবে। এর সঙ্গে আরেকটি বিষয় যোগ করতে হয়, এবার যুক্তরাষ্ট্র আগের মতো বড় পরিসরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সরাসরি সহায়তা দেয়নি। ফলে নেতানিয়াহুর কাছে হিসাবটা দাঁড়ায় এমন, ইরানের ক্ষেপণাস্ত্র কমেছে ঠিকই, কিন্তু ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতার স্টকও কমে গেছে। আর এখানেই ভয়। মনে রাখতে হবে, ইসরায়েলের বহু প্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং, আয়রন বিম এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না। এগুলো মূলত ড্রোন, রকেট ও ক্রুজ মিসাইলের জন্য। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানে অ্যারো। এখন প্রশ্ন হলো, ইসরায়েল আবার কতদিনে এমন জায়গায় যাবে যেখানে নেতানিয়াহু নিশ্চিন্তে বলতে পারবেন আরেকটা বড় ইরানি হামলাও আমরা সামলাতে পারবো? এই সময়টুকুই ইরানের জন্য সুযোগ। যুদ্ধের আগে ইরান প্রতি মাসে প্রায় 300টি নতুন ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতা রাখত। এখন আশঙ্কা করা হচ্ছে কয়েক বছরের মধ্যে তাদের ভান্ডার 4000 থেকে 8000 ক্ষেপণাস্ত্রে পৌঁছাতে পারে। ইসরায়েলের রেড লাইন ঠিক কোথায় তা প্রকাশ্যে বলা হয়নি, কিন্তু এই সংখ্যাগুলোই ইঙ্গিত দেয় ইরান যদি আবার পুরনো অবস্থায় ফিরে যায় বা সেটাকেও ছাড়িয়ে যায়, তখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। সমস্যা হলো, কে দ্রুত উৎপাদন বাড়াতে পারে? ইরান কি ক্ষেপণাস্ত্র দ্রুত বানাবে, নাকি ইসরায়েল দ্রুত অ্যারো ইন্টারসেপ্টর তৈরি করতে পারবে? আরেকটি বাস্তব কারণও আছে। নেতানিয়াহু হয়তো ভাবছিলেন 2026 সালের জানুয়ারিতে যদি ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি নাগরিক মারা যায়, ঘরবাড়ি ধ্বংস হয়, তাহলে জনগণকে কি জবাব দেবেন? বিশেষ করে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি আপাতত থেমে আছে আর যুক্তরাষ্ট্রের হামলা থেকে তাৎক্ষণিক বড় লাভ স্পষ্ট নয়। সব মিলিয়ে ট্রাম্পকে দেওয়া নেতানিয়াহুর সেই অনুরোধ একটাই কথা বলে, ইসরায়েল যতই শক্তিশালী দেখাক, বাস্তবে সে এখন পুরোপুরি নিরাপদ বোধ করছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর ইরান সরাসরি হুমকি দিয়েছে প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে। এই ঘোষণার পর উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এসব দেশে বহু মার্কিন ঘাঁটি রয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে একটি মার্কিন ঘাঁটি আছে যেটিকে ইরান সম্ভবত কখনোই আঘাত করবে না। সেই ঘাঁটিটি হলো তুরস্কের ইনসারলিক এয়ারবেস। প্রশ্ন হলো, ইরান যখন কাতার, বাহরাইন, ইরাক বা কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিচ্ছে, তখন তুরস্কের ইনসারলিক ঘাঁটিকে কেন রেড লাইন ধরা হচ্ছে? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, ইনসারলিক একটি সাধারণ মার্কিন ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর একটি যৌথ সামরিক ঘাঁটি। এখানে শুধু মার্কিন সেনা নয়, তুরস্কের বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে, অর্থাৎ এটি সরাসরি ন্যাটোর কাঠামোর আওতায় পড়ে। এই ঘাঁটি অবস্থিত তুরস্কের আদানা শহরের কাছে। ভৌগোলিকভাবে এটি ইরান, ইরাক ও সিরিয়ার খুব কাছাকাছি। ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখান থেকে খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ইনসারলিকে নিয়মিতভাবে যুদ্ধ বিমান, জ্বালানি বহনকারী ট্যাঙ্কার বিমান, পরিবহন বিমান ও নজরদারি বিমান মোতায়েন থাকে। এখান থেকে নজরদারি, আকাশে জ্বালানি সরবরাহ এবং জরুরি সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হলো, এই ঘাঁটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র রয়েছে।
খোলা সূত্রের তথ্য অনুযায়ী ইনসিরলিকে 20 থেকে 50টি পর্যন্ত B-61 পারমাণবিক বোমা সংরক্ষিত আছে। এগুলো ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থার অংশ। এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইনসিরলিকে হামলা মানে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো ন্যাটো জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রে হামলা হলে সেটাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে ধরা হয়। তবে এখানেও একটি জটিলতা আছে। কিছু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন, যদি ইরান দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের আগের হামলার জবাবে প্রতিশোধ নিয়েছে, তাহলে ন্যাটোর ভেতরে আর্টিকেল 5 কার্যকর করা নিয়ে বিতর্ক হতে পারে। কারণ জাতিসংঘের আত্মরক্ষার আইন এখানে জটিল হয়ে যায়। তবুও বাস্তবতা হলো ইনসিরলিকে আঘাত করা ইরানের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তুরস্কের সামরিক শক্তি। যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের তুরস্ক বিশ্বের শীর্ষ 10টি সামরিক শক্তির একটি, যেখানে ইরান অনেক পিছিয়ে। তুরস্কের নিজস্ব ড্রোন যেমন বায়রাক্তার TB2, আনকা, আকিনসি ইতিমধ্যেই বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ যুদ্ধ বিমান বাহিনী। বিশ্লেষকদের মতে, যদি ইরান তুরস্কের মাটিতে হামলা চালায়, তাহলে আঙ্কারা আরও শক্তভাবে ওয়াশিংটনের পাশে দাঁড়াবে। এতে ইরান কূটনৈতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রায় 40 থেকে 50 হাজার সেনা রয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি, বাহরাইনের নৌ ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, কুয়েত সব জায়গায় মার্কিন উপস্থিতি রয়েছে। এমনকি মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের জবাব দিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেন, তারপরই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন, ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাতে যদি কোনো বিদেশি শক্তি ইরানের দিকে হাত বাড়ায়, তবে সেই হাত দেশটিতে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। তিনি বলেন, এমন জবাব দেওয়া হবে যার জন্য দীর্ঘদিন অনুশোচনা করতে হবে। দিয়া এক তীব্র বার্তায় শামখানি বলেন, আমেরিকার তথাকথিত উদ্ধার কাকে বলে তা ইরানি জনগণ খুব ভালো করেই জানে। ইরাক ধ্বংস, আফগানিস্তানে বিশৃঙ্খলা, আর এখন গাজায় রক্তপাত, তার ভাষায় এটিই আমেরিকার হস্তক্ষেপের প্রকৃত ইতিহাস। এদিকে ট্রাম্পের মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি হস্তক্ষেপ হলে ইরান এক মুহূর্ত দেরি না করে পূর্ণ শক্তিতে জবাব দেবে। বার্তাটি পরিষ্কার, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। সীমা লঙ্ঘন করলে তার ফল ভোগ করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের ভেতরে এবং বাইরে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে এবং বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপ করবে। ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে এগিয়ে আসবে। বিক্ষোভের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরানো অভ্যাস। যদি তারা আরও এমনটি করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি। ইরান থেকে আসা নতুন ভিডিওগুলো দেখাচ্ছে দেশটি ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছে এবং আন্দোলন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে। রাতের অন্ধকারে রাস্তায় জ্বলছে আগুন। 5 দশকের মধ্যে প্রথমবার রাজতন্ত্রপন্থী স্লোগান খোলাখুলিভাবে রাস্তায় শোনা যাচ্ছে, যা সরাসরি ধর্মীয় শাসন ও সর্বোচ্চ নেতার চ্যালেঞ্জ। এক ইসরায়েলি মন্ত্রী লেখেন, আমি ইরানের জনগণের পাশে আছি। এক মার্কিন সিনেটর বলেন, শাসক গোষ্ঠীর দুর্বলতা প্রকাশ হয়ে গেছে এবং আয়াতুল্লাহদের দিন ফুরিয়ে আসছে। তবে ইরান সরকার দাবি করছে তাদের দেশকে দুর্বল করার জন্য বিদেশি শক্তি চক্রান্ত করছে, আর তাই ইরানের নেতৃত্ব দাঁড়িয়েছে লোহার মতো শক্ত হয়ে। যেখানে অনেক দেশ চাপে মাথা নত করে, সেখানে ইরান দাঁড়িয়ে বলছে, আমরা ভয় পাই না। আমাদের জনগণ জানে এই প্রতিবাদের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। আমেরিকা, ইসরায়েল চায় ইরানকে অস্থির করতে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। কেন এখন ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলার বিরোধিতা করছে আরব দেশগুলো? কয়েক বছর আগেও চিত্রটা ছিল একেবারে আলাদা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশে মনে করত
ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্র যদি ইরানে সরকার পরিবর্তনের জন্য সামরিক হামলা চালাতো, অনেক আরব দেশ সেটাকে খারাপ চোখে দেখত না। কিন্তু 2025 সালের শেষে এসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আজ সেই আরব দেশগুলোই যারা একসময় ইরানের বিরোধী ছিল, এখন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে ইরানের উপর হামলা করবেন না। প্রশ্ন হলো, হঠাৎ এই বদল কেন? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের সাম্প্রতিক আচরণে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা গত প্রায় 2.5 বছর ধরে আরব নেতারা এক ভয়ঙ্কর বাস্তবতা সামনে থেকে দেখছেন। ইসরায়েল শুধু গাজায় হামলা চালাচ্ছে না, বরং ধীরে ধীরে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তৃত করছে। ইসরায়েলের কিছু কট্টর নেতা প্রকাশ্যেই বলেছেন তাদের লক্ষ্য একটি গ্রেটার ইসরায়েল, যার সীমানাকে ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত। এই চিন্তাধারার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি গাজায় ভয়াবহ গণহত্যা, পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানো, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডে সরাসরি হামলা। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালের সেপ্টেম্বর মাসে। কাতারে ইসরায়েলের হামলা আরবদের চোখ খুলে দেয়। সেই মাসে ইসরায়েল সরাসরি হামলা চালায় কাতারে, যে দেশটি আবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। আরব নেতারা তখন বুঝে যান আজ কাতার, কাল কে। এর আগে 2025 সালের জুনে ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। এই ঘটনাগুলো একসঙ্গে আরব বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় ইসরায়েল এখন পুরো অঞ্চলে একক আধিপত্য চায়। আরব দেশগুলোর আরেকটি হিসাব খুব বাস্তব। ইরান এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, কঠোর নিষেধাজ্ঞায় অর্থনীতি নড়বড়ে, মার্কিন ইসরায়েল হামলায় সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত, সিরিয়ায় আসাদ সরকারের পতন, হিজবুল্লাহ মারাত্মক চাপে। আরব নেতাদের মতে এত দুর্বল ইরানের ওপর আবার হামলা অপ্রয়োজনীয়, বরং ইরান যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তার ফলাফল হবে ভয়াবহ। গৃহযুদ্ধ, শরণার্থী সংকট, জঙ্গিবাদের বিস্তার, যা শেষ পর্যন্ত আরব দেশগুলোকেই ভুগতে হবে। তেল, গ্যাস আর হরমুজ প্রণালী। আরব দেশগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো অর্থনীতি। ইরানে হামলা হলে পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেল ও গ্যাস সরবরাহের ভয়াবহ সংকট তৈরি হবে, দাম আকাশচুম্বী হবে। মিশরও আতঙ্কিত, কারণ ইরানে অস্থিরতা বাড়লে লোহিত সাগর ও সুয়েজ খাল ঝুঁকিতে পড়বে, যা মিশরের অর্থনীতির মেরুদণ্ড। বদলে যাওয়া শত্রুর তালিকা। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে হুমকি মূল্যায়নে। একসময় সৌদি আরবের প্রধান শত্রু ছিল ইরান, কাতারের শত্রু ছিল সৌদি, মিশরের চোখে কাতার ছিল অস্থিরতার উৎস। আজ সেই সমীকরণ ভেঙে গেছে। আজ অধিকাংশ আরব দেশের চোখে সবচেয়ে বড় হুমকি ইসরায়েল, কারণ সীমান্ত মানে না, আন্তর্জাতিক আইন মানে না, প্রকাশ্যে ভূখণ্ড দখলের কথা বলে। আরব নেতারা ভয় পাচ্ছেন ইসরায়েল হয়তো ইতোমধ্যেই গ্রেটার ইসরায়েলের পথে। ইসরায়েলের লাগামহীন আগ্রাসন আর মার্কিন সমর্থন আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিভক্ত আরব বিশ্বও একটি বিষয়ে একমত হচ্ছে: এই আগুন আর বাড়ানো যাবে না। ইরানের পরিস্থিতি এখন সত্যিই ভয়ঙ্কর মোড় নিচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ যত বাড়ছে ততই কড়া হচ্ছে সরকারের ভাষা। আর এইবার যে সতর্কবার্তা এসেছে সেটিকে অনেকেই বলছেন ইরানের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের জন্য আর কোনো দয়া দেখানো হবে না। তার ভাষায়, এখন থেকে কেউ যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে তাহলে কঠোর শাস্তি অনিবার্য। এই বক্তব্যের পেছনে ইঙ্গিত কার দিকে তা বুঝতে কষ্ট হয় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেছে। বলা হয়েছে এই দুই দেশ প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, টুইট করছে, বক্তব্য দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তার মতে, শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বিক্ষোভ শুরুই বা হলো কেন? এর শুরু অর্থনীতি থেকে। ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিরা দোকান বন্ধ করে দেন, কারণ ইরানি মুদ্রার ভয়াবহ পতন। এই অর্থনৈতিক ক্ষোভই ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিক্ষোভে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইলাম, লোরেস্তান, কেরমানশাহ, হামাদানি সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে দমন পীড়ন ভয়াবহ আকার নিয়েছে। একটি কুর্দি পর্যবেক্ষক গোষ্ঠীর দাবি, প্রথম 10 দিনেই গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা 35 ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও সরকারিভাবে ইরান কোনো সংখ্যা জানায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে সহিংসতা হয়েছে। ব্যাংকে আগুন, দোকান লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এসব ঘটনার কথা তারা তুলে ধরছে।
মালিক শাহীতে জানাজার সময় সরকার বিরোধী স্লোগান দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে, কারণ 1 বছরেরও কম সময় আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল, যাকে ইরান এখনও জাতীয় অপমান হিসেবে দেখে। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুগের পর যুগ ধরে ইরানের শত্রু। তাদের ভাষায় এই দুই শক্তি ইরানের বিজ্ঞানী, কমান্ডার, এমনকি শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, হাসপাতাল থেকে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। সব মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। পুতিন তৎপর হয়ে উঠেছেন যখন ট্রাম্প খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। সম্ভাব্য ইরান ইসরায়েল যুদ্ধের আগে চীন ও রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। বেলারুশের যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে। রাশিয়ার সাহায্য এসেছে যখন ইরান সরকার বিরোধী বিক্ষোভ এবং সাইবার আক্রমণের মোকাবিলা করছে। 2 দিনে অন্তত 4টি আলিয়াসিন 76 মিলিটারি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। বিমানগুলো বেলারুশের দিকে যাচ্ছিল। ডিফেন্স আউটলেট মিলিটানি এটা দাবি করেছে। তারা উন্মুক্ত সূত্রের তথ্য এবং পাবলিক এয়ার ট্রাফিক ট্র্যাকিং ডেটা ব্যবহার করেছে। মিলিটানি উল্লেখ করেছে বিমানগুলো বেলারুশ এবং ইরানের মধ্যে রুট ভ্রমণ করছিল, সরাসরি ফ্লাইট নয়, মধ্যবর্তী বা প্রযুক্তিগত স্টপ ব্যবহার করছিল। মিলিটানি আরও বলেছে এটি এলিয়াসিন বিমান রাশিয়ান ও চীনা উৎসের মিলিটারি কার্গো বহন করছিল। এটি ইরান ও বেলারুশকে সরবরাহ দেওয়ার জটিল চেইন নির্দেশ করে। এলিয়াসিন পরিবহন বিমান ভারী মিলিটারি যন্ত্রপাতি, বড় পরিমাণ গোলা বারুদ এবং বড় উপাদান দীর্ঘ দূরত্বে বহনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফ্লাইটের খবর এসেছে ঠিক একই দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানি কর্তৃপক্ষ যদি শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র লকড এবং লোডেড এবং প্রস্তুত আছে। যদি ইরান বিক্ষোভ দমন করতে কঠোর ব্যবস্থা নেয়, যুক্তরাষ্ট্র তখন ব্যবস্থা নেবে। ইরান বড় ধরনের বিক্ষোভের মুখোমুখি। এই বিক্ষোভ একাধিক শহর এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো নতুন মৃত্যুর খবর জানিয়েছে। অস্থিরতা মূলত সরকারের তীব্র মুদ্রা পতন এবং মৌলিক পণ্যের দাম বৃদ্ধির কারণে শুরু হয়েছে। ব্যবসায়ী, দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছে। সাইবার হামলা ইরানকে দোলাচলে ফেলাচ্ছে। 1 জানুয়ারি ইরানের সরকার ঘোষণা করেছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সাইবার হামলা প্রতিহত করেছে। টেলিকমিউনিকেশন মন্ত্রী বলেছেন, হামলা ইরানের যোগাযোগ পরিকাঠামোকে লক্ষ্য করেছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এটি সম্প্রচার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে আক্রমণ বিশ্বব্যাপী 1,20,000-এর বেশি উৎস থেকে চালানো হয়েছিল। তারা বলেছে এটি বিশ্বের 12টি বড় সাইবার আক্রমণের মধ্যে স্থান পেয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে 28 ডিসেম্বরের হামলা দেশীয় সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় প্রতিহত করা হয়েছে। এই সাইবার আক্রমণ ঘটে এমন সময় যখন ইসরায়েলের সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সম্ভাব্য ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পুরনো পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই ব্রিফিংয়ের পর ট্রাম্প বললেন, ইরান যদি পুনর্নির্মাণ বা ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ায়, যুক্তরাষ্ট্র পুনরায় আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তেহরান ট্রাম্প ও নেতানিয়াহুকে সতর্ক করেছে, নতুন কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এটি দ্রুত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নির্দেশ করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক শুধু আঞ্চলিক সংকট নয়, এটি এখন বিশ্বব্যাপী কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে। আমেরিকার সেনারা যখন মাদুরোকে আটক করল, চীন হঠাৎ থেমে থাকার রোষ প্রকাশ করল। 2 দশক ধরে লাতিন আমেরিকায় বিনিয়োগ, ঋণ, তেল চুক্তি, কৌশলগত অবস্থান সবই চীনের হাত থেকে ছিনিয়ে যাওয়ার ঝুঁকিতে। পাশাপাশি চীন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল, মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে। চীন বলল, এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মাদুরো এবং তার স্ত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অবিলম্বে মুক্তি দেয়া, ভেনেজুয়েলার সরকারকে বেদখল না করার জন্য চাপ দেয়া এবং সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীনের সবচেয়ে বড় উদ্বেগ কেবল কূটনীতি নয়, অর্থ, তেল, প্রভাব সবই জড়িত।
গত 2 দশকে চীন ভেনেজুয়েলায় ঢেলাচ্ছে $100 বিলিয়ন বেশি ঋণ, অবকাঠামো, শক্তি প্রকল্প, মহাকাশ সহযোগিতা, কৌশলগত বিনিয়োগ সবকিছু। ভেনেজুয়েলার কাছে চীনের ঋণের পরিমাণ প্রায় $15.6 বিলিয়ন। বিনিয়োগের মাধ্যমে চীন লাতিন আমেরিকায় প্রভাব বিস্তার করছিল। ভেনেজুয়েলা হয়ে উঠেছিল চীনের জন্য গুরুত্বপূর্ণ দ্বার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুগো সাভেজের অধীনে ভেনেজুয়েলা চীনের দরজা খুলেছিল, আর এখন মাদুরোকে আটক করার মুহূর্তে তিনি চীনের লাতিন আমেরিকা বিশেষ প্রতিনিধি কু শির সঙ্গে বৈঠক করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর $9.2 বিলিয়ন ক্রেডিট লাইন ঘোষণা করেছিলেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জন্য। ভেনেজুয়েলার মূল সম্পদ হলো তেল। বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ এখানে রয়েছে। দৈনিক প্রায় 1 মিলিয়ন ব্যারেল উৎপাদন হয়, যার বেশিরভাগই চীনের কাছে যায়। মাদুরোর আটক শুধু লাতিন আমেরিকার সংকট নয়, এটি এখন বৈশ্বিক শক্তিদ্বন্দ্ব। চীন সরাসরি জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড প্রচণ্ড শক্তির ব্যবহার এবং তা সীমা লঙ্ঘন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। বেইজিং আমেরিকাকে হেজিমনিক আচরণের জন্য দোষারোপ করেছে এবং সতর্ক করেছে এই পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। ইরান এবং রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকে তোপ দেখেছে। তেহরান বলেছে এই অভিযান অবৈধ, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিপজ্জনক উদাহরণ স্থাপন করে। মস্কো বলেছে কূটনীতি ছেড়ে সাফল্যহীন শত্রুতা সৃষ্টি হয়েছে, তীব্র সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেইজিং, তেহরান এবং মস্কো সব বড় শক্তি এক হয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটক এখন শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনা নয়, এটি বিশ্বব্যাপী শক্তি ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জ করছে। অর্থ, তেল, প্রভাব সবকিছুর উপর দাঁড়িয়ে চীনকে এখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং বিশ্বব্যাপী কূটনৈতিক অবস্থান হুমকির মুখে। একজন মানুষকে গ্রেপ্তার করা আর একটা পুরো দেশ আক্রমণ করে সেই মানুষকে ধরে নিয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ভয়ঙ্কর একটি নজির। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এখানেই থামবেন? মাদুরোকে অপহরণের মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে তার সামনে হয়তো আরও একটি টার্গেট লিস্ট আছে। মানচিত্র খুলে দেখলে বোঝা যায় তার নজর মূলত লাতিন আমেরিকার দেশগুলোর দিকে। প্রথমেই আসে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার 4র্থ বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 5,20,00,000। দেশটি তেল, সোনা, রূপা ও তামার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ট্রাম্প তাকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন পেট্রো নাকি কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। পরে ট্রাম্প পরিষ্কার করেন তিনি কলম্বিয়ায় মার্কিন অপারেশন চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কলম্বিয়া এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট পেট্রো বলেছেন ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পরিস্থিতি চরমে গেলে অস্ত্র হাতে নেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একটি সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আসে কিউবা, ফিদেল কাস্ট্রোর দেশ, জনসংখ্যা প্রায় 1,10,00,000। কিউবা বহু দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। মজার বিষয় হলো কিউবার কথা প্রথম বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন কিউবা গুরুতর সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন কিউবাকে আক্রমণ করতে হবে না, দেশটি এমনিতেই পড়ে যাবে। এই বক্তব্যও কিউবার জন্য উদ্বেগের কারণ। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিবেশী, জনসংখ্যা প্রায় 13 কোটি। বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ট্রাম্প আগেই মেক্সিকোর উপর বড় অঙ্কের শুল্ক বসিয়েছেন। এবার তিনি মেক্সিকোয় সেনা পাঠানোর কথা বলছেন মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের নামে। ট্রাম্প দাবি করেন মেক্সিকোতে কার্টেল এত শক্তিশালী যে সরকার নিয়ন্ত্রণে নেই। তিনি বারবার বলেছেন মেক্সিকো চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে সেনা পাঠিয়ে। যদিও সরাসরি হামলার হুমকি নেই, তবুও এটা এক ধরনের চাপের কৌশল। লাতিন আমেরিকার বাইরে একেবারে আলাদা জায়গায় রয়েছে গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও স্বায়ত্তশাসিত অঞ্চল। তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল আর আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডে আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। কিন্তু সমস্যা হলো ডেনমার্ক ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রও তাই। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটি হবে এক সদস্যের ওপর আরেক সদস্যের আক্রমণ। এর মানে ন্যাটোর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে। ইরানও আছে যুক্তরাষ্ট্রের তালিকায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কি ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছেন কড়া ও স্পষ্ট বার্তা। তার বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠে এসেছে, তাহলে কি ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে? একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক কঠোর হুমকি দিয়েছেন। অনেকেই এখন জানতে চাইছেন, এসব হুমকি কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি যুক্তরাষ্ট্র সত্যিই সেগুলো বাস্তবায়নের পথে হাঁটছে? তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি যুদ্ধ নয়, বরং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ উঠেছে তেহরান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ইরানের চলমান আন্দোলনে যদি সরকার সহিংসতা বা হত্যাযজ্ঞ চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু প্রশ্ন হলো, এই হস্তক্ষেপ কিভাবে হবে? সামরিকভাবে নাকি অন্য কোনো উপায়ে? ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, দেশটিতে অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাতে সরাসরি উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং হতাহতের খবরও পাওয়া গেছে। তবে এসব চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির বার্তা ছিল একেবারে স্পষ্ট। তিনি বলেছেন, ইরান কখনোই শত্রুদের কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু যারা দেশ জুড়ে দাঙ্গা ও সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 জানুয়ারির এক প্রতিবেদনে এই বক্তব্যের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি আরও কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, মিথ্যা অজুহাতে যদি কেউ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। তার ভাষায়, ইরানের জাতীয় নিরাপত্তা একটি রেড লাইন, কেউ সেটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায়, তাহলে ইরান কি ধরনের পাল্টা ব্যবস্থা নেবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ জোরালোভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী জানে কোথায় এবং কিভাবে প্রতিরোধ বলয় গড়ে তুলতে হয় যদি কেউ দেশের সার্বভৌমত্বে আঘাত হানে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সুযোগ খুঁজছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের কাছে ইরান প্রসঙ্গে নালিশ জানিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, ইরান অত্যন্ত গোপনে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে নাকি রাসায়নিক পদার্থের মতো শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের সক্ষমতাও রয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, এসব ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তেহরান। এ কারণে ইরান জুড়ে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্পের কাছে চেয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এই নতুন আগ্রাসনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তুরস্ক বনাম ইসরায়েল, আফ্রিকার নতুন খেলা। যখন সারা দুনিয়া ভেনেজুয়েলা, ইরান আর গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক কোণে শুরু হচ্ছে এক গুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত। এই সংঘাতটি তুরস্ক এবং ইসরায়েলের। এটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয়, এটা সামরিক, গোয়েন্দা এবং শক্তির খেলা। জানুয়ারির 6 তারিখ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ঘোষণা করলেন, পুরো আফ্রিকা এখন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার। এই ঘোষণা এসেছে ঠিক কয়েক সপ্তাহ পরে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সোমালিল্যান্ড হলো এমন একটি অঞ্চল যা দশকের পর দশক ধরে স্বশাসিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার অংশ। ইসরায়েলের লক্ষ্য এখানে সামরিক আধার তৈরি করা, যাতে তারা হুথি বাহিনীর হুমকি মোকাবিলা করতে পারে এবং লোহিত সাগরের নৌ পরিবহন রক্ষা করতে পারে। আর তুরস্ক, তারা আফ্রিকার হৃদয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, শক্তি, অর্থনীতি এবং কূটনীতিতে সামঞ্জস্য বজায় রেখে। তুরস্ক শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা দিকেও সক্রিয়। তারা সরবরাহ করেছে বাইরাক্তার TB2 ড্রোন, প্রশিক্ষণ দিচ্ছে আফ্রিকার সামরিক বাহিনীর। লিবিয়া, সোমালিয়া, সুদান এসব জায়গায় তুরস্কের কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে। তুরস্কের বাণিজ্য আফ্রিকার সঙ্গে 2003 থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে 2022 সালে $40.7 বিলিয়ন পৌঁছেছে। দূতাবাসের সংখ্যা বেড়েছে 12 থেকে 44। এটি শুধু অর্থনৈতিক প্রভাব নয়, সামরিক ও নিরাপত্তার প্রভাবও। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি তুরস্কের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সোমালিয়া এই স্বীকৃতিকে অবৈধ ঘোষণা করেছে।
তুরস্ক, মিশর এবং জিবুতি একসঙ্গে দাঁড়িয়ে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক আফ্রিকায় বিনিয়োগ করছে অবকাঠামো, মানবিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে। এটি শুধু সহমর্যাদা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। আফ্রিকায় শুরু হয়েছে নতুন গ্রেট গেম, সাহেল অঞ্চল, হর্ন অফ আফ্রিকা। এখানে তুরস্কের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ বাহিনী প্রশিক্ষণ এবং গোপন অভিযান বাড়ছে। ইসরায়েলের পদক্ষেপ তুরস্কের প্যান আফ্রিকান মডেলকে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাত ভবিষ্যতে শুধু হর্ন অফ আফ্রিকা নয়, পুরো আফ্রিকায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাবকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলা বা ইরান নিয়ে আমরা যতই আলোচনা করি, আফ্রিকা এখন গোপন সামরিক এবং কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। তুরস্ক এবং ইসরায়েলের এই সংঘাত আগামী বছরগুলোতে নতুন মাত্রা যোগ করতে পারে। কে জিতবে আফ্রিকার এই নতুন খেলা? 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের গঠিত ন্যাগেল কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দেশটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তখন ইসরায়েলের একটি সরকারি কমিটি জানিয়েছে তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরে এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায়, ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে, তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। চালানো হবে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল, সেগুলো নাকি এখন আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে।
ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে, তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের উপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে 86 বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের রাস্তায় আগুন জ্বলছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর এখন দেশটির সর্বোচ্চ নেতা খুব বিরল একটি সরাসরি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের রক্ত লেপ্টে আছে। তিনি তাকে অহংকার, রক্তপাত এবং হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন। এমনকি বলেছেন, ইতিহাসে দেখেছেন শাসকরা কখনোই তাদের শক্তির শিখরে নিরাপদ থাকে না। ইরানের সব শহরের সাধারণ রাস্তাগুলো এখন যুদ্ধক্ষেত্র। মানুষ বের হচ্ছে, সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, চলমান মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি এবং বাজার ভেঙে যাওয়ার ক্ষোভ প্রকাশ করছে। চিৎকার, বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর সবকিছু মিলে গিয়েছে। এই অবস্থার মাঝে খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বার্তাটি ছিল সরাসরি এবং ব্যক্তিগত। তিনি বলেন, কিছু ভিক্ষুক মার্কিন আগ্রহের রাস্তায় আগুন জ্বালাচ্ছে। তিনি দাবি করেছেন, প্রবাসে থাকা কিছু নেতা এবং বিদেশি প্রভাব এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সতর্ক করেছেন যে দেশের ক্ষতি করার মাধ্যমে কেউ বিদেশি শক্তিকে খুশি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যভাবে ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি নিরস্ত্র নাগরিকদের উপর বল প্রয়োগ করা হয় তবে তেহরান তার মূল্য চুকাতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, খামেনি কোথাও পালানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে খুবই তীব্র। ইরানের সংকটের মূল কারণ হলো অর্থনীতি। নিষেধাজ্ঞা, প্রশাসনিক ভুল এবং মুদ্রার মূল্যপতন সাধারণ মানুষকে সীমারেখার ধারে ঠেলে দিয়েছে। রিয়াল তীব্রভাবে দুর্বল হয়েছে, সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে এবং মৌলিক পণ্য ক্রয় করা কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক
অসন্তোষ এখন রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে রূপ নিয়েছে। সংকট শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আশেপাশের অঞ্চলেও পড়ছে। তুরস্কের এয়ারলাইন্স 17টি ফ্লাইট বাতিল করেছে, বিমান চলাচল স্থগিত করা নিরাপত্তা উদ্বেগ এবং অনিশ্চয়তার প্রমাণ দিচ্ছে। ইরানের ভিতরের পরিস্থিতি যখন ক্রমশ গাঢ় হচ্ছে, তখন এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের রাস্তায় খোলা চ্যালেঞ্জ, ছাদ, গলিপথ, ঘর এবং সড়ক। হাজার হাজার মানুষ বের হয়ে চিৎকার করছে, ডিক্টেটরের মৃত্যু হোক। কেউ ভয় পাচ্ছে না। এটার স্থানীয় অসন্তোষ নয়, এটা পুরো দেশের বিদ্রোহ। মার্কিন সেনাবাহিনী নজর রাখছে। সেন্টকম তেহরানের বিক্ষোভ ও সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। F-15E যুদ্ধ বিমান রুটিন রোটেশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে। বড় কোনো সেনা সমাবেশ নেই, তবে সতর্ক সংকেত স্পষ্ট। ওয়াশিংটন সরাসরি ইরানের জনগণের সঙ্গে কথা বলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পারস্য ভাষায় বার্তা দিয়েছে, ইরানিদের তাদের অধিকার রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছে। প্রবাসী ক্রাউন প্রিন্স রেজা পালভি জাতিকে সমর্থন জানাচ্ছেন। তিনি বলেছেন, আরও মানুষ রাস্তায় আসুক। বিক্ষোভের আগুনে তেহরানের সরকারি ভবনও জ্বলে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই ছবি সম্প্রচার করেছে। এরপর দেশ জুড়ে ইন্টারনেট এবং ফোন ব্ল্যাকআউট, বাজার বন্ধ, বেজারগুলো। মানবাধিকার গ্রুপ বলছে অন্তত 41 জন নিহত, 2270 জন আটক। তবে বিক্ষোভ থেমে নেই। চিৎকার, আগুন, সব মিলিয়ে ইরানের নেতৃত্ব এখন বছরের সবচেয়ে বড় পরীক্ষায়। পরবর্তী পদক্ষেপ ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্য এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে পারে। পরিস্থিতিটা অনেকটা এমন একটা আগ্নেয়গিরি যেটা ভেতরে ভেতরে ফুটছে, শুধু ফেটে পড়ার অপেক্ষা। এই প্রেক্ষাপটে যদি ইরানে কোনো সামরিক হামলা হয়, তাহলে সেটাকে শুধু একটি দেশের উপর আক্রমণ হিসেবে দেখা যাবে না। ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের অ্যালার্ম বেজে ওঠা। ইরান এই ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলেছেন, সীমা পেরোলে পাল্টা জবাব আসবে, আর সেটা হবে বহুমুখী ও বিধ্বংসী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন। এমন এক সময় এই বক্তব্য এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং বাইরের চাপও বাড়ছে। কালিবাফ বলেন, আমেরিকা যদি ইরানে নতুন করে সামরিক হামলার পথ বেছে নেয়, তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ এখানে তিনি শুধু ইসরায়েলের কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এখান থেকেই মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানের বক্তব্য খুব স্পষ্ট, যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয়, তাহলে সেগুলোকেও আঘাতের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক সক্ষমতা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে সশস্ত্র গোষ্ঠী, সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে আছে যেখানে চাইলে তারা একসাথে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা হলে সেটা কখনোই সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। তেলের বাজার অস্থির হবে, নৌপথে ঝুঁকির মুখে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান যে এত কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে, তা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান আগেই পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ভূখণ্ডে আঘাত এলে সেই হামলার উৎস ও সহযোগী সবাই বৈধ লক্ষ্য হবে। এর পেছনে আরেকটি রাজনৈতিক হিসাবও আছে। দেশের ভেতরে বিক্ষোভ ও চাপের সময় বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করা, এটা বহু রাষ্ট্রই করে থাকে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় আঘাত, আর তাতেই গোটা অঞ্চল ঢুকে যেতে পারে এমন এক সংঘাতে যার আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এই আগ্নেয়গিরি কি ফাটবে, নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে?
ইরানে চলমান অস্থিরতা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নতুন নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করেছে, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে তারা যেন তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করেন এবং হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। দূতাবাস বলছে এই সতর্কতার পেছনে রয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনা, যার সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে গেছে ইরানের দেশ জুড়ে চলা বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্রমবর্ধমান হুমকি। ইরান এই মুহূর্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির সময় পার করছে। দেশ জুড়ে বিক্ষোভ, দ্রুত বিচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিশোধের হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের নেতারা স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হস্তক্ষেপ করে তাহলে তার ফল ভোগ করতে হবে। এই বক্তব্যই পুরো অঞ্চল জুড়ে বড় সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। সবাইকে বলা হয়েছে সতর্ক থাকতে হবে, সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি দ্রুত খারাপ হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মার্কিন নাগরিকদের স্টেপ বা স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম লেখানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যায়। পাশাপাশি পাসপোর্ট যেন হালনাগাদ থাকে সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করেই দেশ ছাড়ার প্রয়োজন হতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও কঠোর একটি সতর্কতা জারি করেছে। ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। ভাষাটি ছিল খুবই কঠিন এবং সরাসরি। বলা হয়েছে কোনো ধরনের সাহায্য, সুরক্ষা বা উদ্ধার অভিযান আশা করা যাবে না, অর্থাৎ যদি কেউ সমস্যায় পড়ে যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এখনই ইরান ছাড়েও এই বার্তায় কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের কাছে। ইরানে চলমান বিক্ষোভ ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। সরকার ব্যাপক ধরপাকড় শুরু করেছে। দেশের বড় অংশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের দাবি, এসব বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে হচ্ছে। মার্কিন ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, এমনকি শুধু আমেরিকান পাসপোর্ট বহন করাও গ্রেপ্তারের কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের বলা হয়েছে তারা যেন শুধু ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। যারা দেশ ছাড়তে পারছেন না তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া এবং খাবার, পানি, ঔষধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংকটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতেই এই হামলা করা হয়েছে, যা ইরান অস্বীকার করছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতেও তিনি পিছপা হবেন না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে তাদের ঘাঁটি ও সেনারা লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা বিদেশি গুপ্তচর ও নাশকতার প্রমাণ পেয়েছে।